হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। দেখো, তোমাদের আমাদের যেটা প্রাণী হরমোনের যে সিরিজটা চলছিল, সেখানে আমরা প্রিভিয়াস ক্লাসে কি কি আলোচনা করেছিলাম না, সেখানে আমরা কি করেছিলাম, হাইপোথ্যালামাস পড়েছিলাম এবং কি হচ্ছে থাইরয়েড গ্রন্থিগুলো পড়েছিলাম। অর্থাৎ হাইপোথ্যালামাসকে আমরা কি বলেছিলাম, সুপ্রিম কমান্ডার বলেছিলাম, যেগুলো কি করছিল, যেখান থেকে কি হচ্ছে বিভিন্ন ধরনের হরমোনগুলো রিলিজিং হচ্ছিল অথবা ইনহিবিট হচ্ছিল। তারপরে আমরা কি করেছিলাম না, থাইরয়েড গ্রন্থি পড়েছিলাম, সেখান থেকে থাইরক্সিন হরমোন করানো হচ্ছিল, যেগুলো আমাদের দেহের কি করেছিল না, বিএমআর কে নিয়ন্ত্রণ করছিল, বা আমরা তাকে কি হচ্ছে ক্যালোরিজেনিক হরমোনগুলো পড়েছিলাম। ঠিক আছে, তাহলে আজকে দেখো আমরা তার ঠিক পরে চলে এসেছি কি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, বা যাকে আমরা কি বলছি প্যানক্রিয়াস গ্ল্যান্ড বলতে পারি। তাহলে কি বললাম, অগ্নাশয় গ্রন্থি, বা একে আমরা কি বলতে পারি প্যানক্রিয়াস গ্ল্যান্ড বলছি। ওকে, প্যানক্রিয়াস গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা কি কি পড়বো না, এবার দেখো প্যানক্রিয়াস গ্ল্যান্ড বা অগ্নাশয় গ্রন্থি ফার্স্ট আমাকে জেনে নিতে হবে তার ফাংশন। যদি আমরা পড়বো তার আগে এই যে অগ্নাশয় গ্রন্থিটা রয়েছে তার অবস্থানটা কোথায় একটু আমরা দেখে নিব। যদি আমরা বলি যে এর অবস্থানটা কোথায় হবে না, অগ্নাশয় গ্রন্থিটা কোথায় রয়েছে, অর্থাৎ মানব দেহের ক্ষেত্রে কোন পজিশনে রয়েছে, তাহলে আমরা যদি মানব দেহ দেখবো, মানব দেহের উদরগহ্বর অর্থাৎ পেটের কাছে কি হয়েছে এই অগ্নাশয় গ্রন্থিটা অবস্থান করেছে। তাহলে আমরা বলতে পারি কোথায় না, মানব দেহের কি হচ্ছে উদরগহ্বরে। উদরগহ্বর বলতে কোনটা আমরা না, এই পেটটাকে বোঝাই, কারণ এটা মস্তিষ্ক, এটা গ্রীবাদেশ, তারপরে বক্ষদেশ, তারপরে হচ্ছে উদরগহ্বর, অর্থাৎ উদরগহ্বরের মধ্যে কি হচ্ছে এই অগ্নাশয় গ্রন্থিটা রয়েছে। ঠিক আছে, যদি বলে অগ্নাশয় গ্রন্থির অবস্থান কোথায় না, মানব দেহে উদরগহ্বরে কি হচ্ছে এই অগ্নাশয় গ্রন্থিটা অবস্থান রয়েছে। এখানে দেখো একটা প্যানক্রিয়াসে আমরা কি হচ্ছে প্রস্থচ্ছেদটাকে মাইক্রোস্কোপে যদি দেখি, তাহলে এইভাবে কি হচ্ছে প্যানক্রিয়াসের প্রস্থচ্ছেদ দেখাবে। ঠিক আছে, এবার দেখো এই অগ্নাশয় গ্রন্থি হচ্ছে একটা কি হচ্ছে মিশ্র গ্রন্থি, বা যাকে আমরা কি হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বলছি। মিশ্র গ্রন্থি, বা একে আমরা কি বলছিলাম না মিক্সড গ্ল্যান্ড। মিশ্র গ্রন্থি কেন বলছিলাম না, এই অগ্নাশয় গ্রন্থিটা কি হচ্ছে তোমার অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সংমিশ্রণে গঠিত। তাহলে কি বললাম, মিক্সড গ্ল্যান্ড কাকে বলেছিলাম না, এক্ষেত্রে আমার কি থাকবে অন্তঃক্ষরা থাকবে এবং বহিঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সংমিশ্রণে গঠিত, তাই তাকে আমরা কি বলছিলাম মিশ্র গ্রন্থি। তাহলে এটা কোশ্চেন আছে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বা কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় এবং কেন। তাহলে আমরা বলতে পারি অগ্নাশয়কে কি হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলছি, এবং কেন বলছি না, এটা কি হচ্ছে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা এই দুই প্রকার গ্রন্থির সমন্বয়ে তৈরি হয়, তাই তাকে আমরা কি হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলছি। আশা করি এইটুকু তোমাদের প্রত্যেকে বোঝা গেছে। ফার্স্ট আমরা কি করলাম না, অগ্নাশয় গ্রন্থির অবস্থানটা বললাম কোথায় না, উদরগহ্বরের মধ্যে থাকছে, আর একে কি বললাম আমরা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বললাম। তাহলে কেন বললাম তার কারণটাও আমরা ব্যাখ্যা করলাম। এবার দেখো এই ছবিতে আমরা দেখেছি, দেখো এইখানে একটা পজিশন দেখে দেখো অ্যাসিনি। অ্যাসিনি মিন্স বলতে কি বলেছে না, অগ্নাশয়ের এই যে বাইরে যে পোর্শন গুলো, এগুলো কি হচ্ছে এই অ্যাসিনি, অর্থাৎ এটা হচ্ছে বহিঃক্ষরা অংশ। ঠিক আছে, তাহলে কি বললাম অ্যাসিনি, বা এই যে বহিঃক্ষরা বললাম, অর্থাৎ এই বাইরের পোর্শন গুলো কি হচ্ছে অ্যাসিনি বা বহিঃক্ষরা অংশ। ঠিক আছে, অর্থাৎ এই বহিঃক্ষরা থেকে কি হবে, আমরা জানি কি হচ্ছে উৎসেচক বা এনজাইম গুলো খরিত হবে। তাহলে অগ্নাশয় গ্রন্থি থেকে আমরা উৎসেচক বা এনজাইম গুলো খরিত হতে পারে, এবং আমরা কি করতে পারি হরমোন গুলো খরিত হতে পারে। কেন না, হরমোন কি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি গুলো থেকে কি হচ্ছে হরমোন খরিত হয়, এই কারণে তো একে আমরা মিশ্র গ্রন্থি বললাম। তাহলে এই অ্যাসিনি গুলো অঞ্চলের মাঝখানে মাঝখানে দেখো বিভিন্ন দ্বীপের মতো বা আইল্যান্ডস এর মতো কিছু অংশগুলো দেখা যাচ্ছে। এইটা ফার্স্ট লক্ষ্য করেছিলেন কে না, সায়েন্টিস্ট কি হচ্ছে নাম হচ্ছে বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স। কি বললাম না, ল্যাঙ্গারহ্যান্স কি করেছিলেন এই প্রস্থচ্ছেদটা প্রথম লক্ষ্য করেছিলেন। অর্থাৎ কোনটা না, এই অ্যাসিনি বা বহিঃক্ষরা অঞ্চলের মাঝখানে মাঝখানে অসংখ্য দ্বীপের মতো বা কি হচ্ছে আইল্যান্ডস এর মতো অসংখ্য অনেক কিছু লক্ষ্য করেছিলেন কে না, বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স। তাই তার নাম অনুসারে কি হচ্ছে একে কি বলা হয় আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ নামে অভিহিত করা হয়। বোঝা গেছে, একটা কি বললাম এই বাইরের অংশগুলোকে আমরা অ্যাসিনি বা যেটা বহিঃক্ষরা বলছি, এবং ওই অ্যাসিনি অঞ্চলের মাঝখানে মাঝখানে দ্বীপের মতো কিছু অংশগুলো থাকে, সেগুলোকে আমরা কি বলছি আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স কেন বলছি না, সায়েন্টিস্ট ল্যাঙ্গারহ্যান্স এটা পর্যবেক্ষণ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই দ্বীপগুলোর নাম করা হয়েছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। অর্থাৎ এই যে অসংখ্য দ্বীপপুঞ্জগুলো রয়েছে, সেগুলো এক একটা কি বলতো সেল বা কোষগুলো, সেখান থেকে কি হচ্ছে বিভিন্ন ধরনের
এনজাইমগুলো সেখান থেকে বিভিন্ন ধরনের কি হচ্ছে হরমোনগুলো ক্ষরিত হবে। অর্থাৎ এনজাইম যদি বলি অ্যাসিনি অঞ্চল থেকে, আর এই অন্তঃক্ষরাগুলো অঞ্চল থেকে কি হচ্ছে হরমোনগুলো ক্ষরিত হয়। এবার এখানে কি কি হরমোনগুলো ক্ষরিত হয় সেইগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তাহলে চলো দেখি এবার। তাহলে কি বললাম, এই যে ল্যাঙ্গারহ্যান্স বা তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বললাম, অর্থাৎ সেখান থেকে আমরা 3 ধরনের সেল ক্ষরিত হয় দেখতে পারি। যেমন যদি আমরা বলি প্যানক্রিয়াস থেকে কি হতে পারে না, একটা থাকে আলফা কোষ, একটা থাকে কি হচ্ছে বিটা কোষ, আর একটা আমরা বলতে পারি কি হচ্ছে তোমার ডেল্টা কোষ বলতে পারি। তাহলে কি হচ্ছে এই যে দ্বীপপুঞ্জগুলো দেখলাম সেখানে আমরা 3 ধরনের সেল দেখছি। কি কি না, একটা বললাম আলফা কোষ, একটা হচ্ছে বিটা কোষ, আর একটা হচ্ছে ডেল্টা কোষ। এই 3 ধরনের দেখলাম। এই 3 ধরনের থেকে বিভিন্ন ধরনের হরমোনগুলো ক্ষরিত হয়। দেখো এই আলফা কোষ থেকে কি হতে পারে না, আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। আলফা কোষ থেকে কি হচ্ছে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। এই বিটা কোষ থেকে কি হচ্ছে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। বিটা কোষ থেকে কি বললাম ইনসুলিন হরমোন ক্ষরিত হয়। আর এই ডেল্টা কোষ থেকে কি হচ্ছে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন নামক হরমোন ক্ষরিত হয়। তাহলে আমরা 3টে পোর্শন দেখলো। দেখো যদি আমরা বলি যে গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয় না, গ্লুকাগন হচ্ছে অগ্নাশয় গ্রন্থির কি বলতে পারি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কি হচ্ছে আলফা কোষ থেকে। ওকে, তাহলে যদি বলি ইনসুলিন কি হচ্ছে না, অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কি হচ্ছে বিটা কোষ থেকে আলফা কোষ থেকে কি হচ্ছে গ্লুকাগন ক্ষরিত হয়। সেম বিটা কোষ থেকে কি হচ্ছে ইনসুলিন ক্ষরিত হবে, আর ডেল্টা কোষ থেকে কি হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হবে। অর্থাৎ এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 3টে কোষ থেকে কি হচ্ছে 3টে হরমোন গুলো ক্ষরিত হয়। এবার এই 3টে হরমোনের কাজগুলো আমাদের একটু দেখে নিতে হবে। তো দেখো ফার্স্ট আমরা চলে আসি এই গ্লুকাগন। গ্লুকাগনকে যদি আমরা বলি একে কি বলা হয় না, 1 নম্বর আমরা পয়েন্ট বলতে পারি একে বলা হচ্ছে হাইপার গ্লাইসেমিক হরমোন বলা হয়। কি বলা হয়? হাইপার গ্লাইসেমিক, হাইপার গ্লাইসেমিক হরমোন আমরা বলতে পারি। দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা এই হাইপার আর হাইপো এই দুটোর কথাটা ব্যাখ্যা করেছিলাম। একটা দেখো হাইপার বলেছিলাম আর একটা হাইপো বলেছিলাম। এখন তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তোমরা দেখবে এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে গিয়ে দেখতে পারবে, অথবা দেখবে আই বাটনে কি হচ্ছে প্রিভিয়াস ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। দেখো হাইপার মানে আমরা কি বলেছিলাম যে বেশি বা অধিক ক্ষরণ বলেছিলাম, আর হাইপো মানে হচ্ছে কম ক্ষরণ হয়। তাহলে এখানে দেখো হাইপার গ্লাইসেমিক হরমোন কাকে বলছি আমরা, গ্লুকাগন হরমোনকে কি বলছি হাইপার গ্লাইসেমিক। নেক্সট দেখো 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি কি হচ্ছে এ কিনা রক্তে কি বললাম শর্করার পরিমাণটাকে, রক্তে শর্করার পরিমাণটাকে বাড়ায়। অর্থাৎ কি বলতে পারি এ কি হচ্ছে শর্করার পরিমাণটাকে ইনক্রিজ করতে পারে, তাই আমরা একে কি বলছি হাইপার গ্লাইসেমিক হরমোন বলছি। দেখে নিয়েছি আমরা এখানে হাইপার এবং হাইপো জিনিসটা কি বলেছি। এবার নেক্সট 3 নম্বর আমরা বলতে পারি এ কি করছে তোমার গ্লুকোজ থেকে যদি আমরা বলতে পারি বা গ্লুকাগন থেকে কি হচ্ছে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে। তাহলে গ্লুকাগন থেকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে, তাহলে ওটাকে আমরা কি বলছিলাম গ্লাইকোজেনোলাইসিস বলছি। গ্লাইকোজেনোলাইসিস ঘটাতে কি করছে সাহায্য করে কে, এই গ্লুকাগন হরমোন। তাহলে গ্লুকাগনকে কিসে রূপান্তরিত করছে গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজের পরিমাণটাকে বাড়াতে সাহায্য করে। নেক্সট দেখো আমরা বলতে পারি তোমার অপ্রোটিন বা প্রোটিন অশর্করা বা প্রোটিন বা ফ্যাট থেকে কি করতে পারে তোমার গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে। অর্থাৎ এটাকে আমরা কি বলছি নিও গ্লুকোজেনেসিস ঘটাতে সাহায্য করে, নিও গ্লুকোজেনেসিস ঘটাতে সাহায্য করে। তাহলে এই কটা কাজ আমরা দেখতে পারি। গ্লুকাগনের ক্ষেত্রে কি বললাম হাইপার গ্লাইসেমিক হরমোন বললাম, রক্তে শর্করার পরিমাণটা বাড়াচ্ছে, গ্লুকাগন থেকে গ্লুকোজ অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস ঘটাচ্ছে, এবং প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ অর্থাৎ নিও গ্লুকোজেনেসিস ঘটাতে সাহায্য করে। এগুলো আমরা কার বললাম না আলফা কোষ থেকে যে গ্লুকাগন নিঃসৃত হয় এই গ্লুকাগনের কাজগুলো দেখলাম। এবার নেক্সট দেখো আমরা ইনসুলিন হরমোনের কাজগুলো পড়বো। তাহলে ইনসুলিনের ক্ষেত্রে যখনই আমরা পড়বো, এবার দেখো এখানে আমরা কি বলেছিলাম গ্লুকাগনকে হাইপার গ্লাইসেমিক বলেছিলাম, তাহলে ইনসুলিন হরমোনকে কি বলা হয় না হাইপোগ্লাইসেমিক, হাইপোগ্লাইসেমিক। ওকে, তাহলে হাইপো মানে কি কম,
তাহলে এ কি করবে, রক্তে শর্করার পরিমাণটাকে কমাবে। যে আমাদের শরীরে কি হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ইনসুলিন হরমোন কি করছে না, রক্তে শর্করার পরিমাণটাকে কমায়। রক্তে কি করে, শর্করার পরিমাণ কমিয়ে শর্করার পরিমাণ কমায়। যেহেতু রক্তে শর্করার পরিমাণ কমানোর জন্য একে আমরা কি বলতে পারি না, দেখো ইনসুলিন কি হচ্ছে, শর্করার পরিমাণ কমাচ্ছে, তাই একে আমরা কি বলতে পারি না, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলছি। একে আমরা কি বলছি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কেন বললাম না, কারণ রক্তে যদি আমাদের শর্করার পরিমাণটা ইনক্রিজ হয় তাহলে ইনসুলিন হরমোন সঙ্গে সঙ্গে ক্ষরিত হয়ে কি করবে, এই শর্করার পরিমাণটাকে ডিক্রিজ করবে, অর্থাৎ কমাবে। যখনই শর্করার পরিমাণ কমাবে তাহলে ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, তাই তাকে আমরা কি বলছি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলছি। ওকে, 4 নম্বর আমরা কি বলতে পারি, তাহলে এ কি করবে না, গ্লুকোজকে কিসে কনভার্ট করে দিতে পারবে না, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে সাহায্য করে। ওকে, তাহলে কি বললাম, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে সাহায্য করে। তারপরে আমরা কি বলতে পারি, 5 নম্বর বলতে পারি, এ কি করতে পারে না, নিওগ্লুকোজেনেসিসে বাধা দান করে। নিওগ্লুকোজেনেসিস কি আমরা এক্ষুনি জেনে নিয়েছি, তাহলে নিওগ্লুকোজেনেসিস ঘটাতে বাধা দান করে। কেন না, নিওগ্লুকোজেনেসিসের ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটিন বা ফ্যাট থেকে শর্করা উৎপন্ন হবে, তাহলে এই শর্করা উৎপন্ন করতে বাধা দান করবে। তাহলে এই 5টা কাজ আমরা দেখে নিতে পারি কি হচ্ছে ইনসুলিনের ক্ষেত্রে। তাহলে ইনসুলিনকে আমরা কি বললাম, অ্যান্টি ডায়াবেটিক, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ইনসুলিনকে আমরা অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলছি। এছাড়াও দেখো কি হচ্ছে, ইনসুলিন কি হচ্ছে, কিটোন বডি উৎপাদনেও বাধা দান করে, তাই কারণে একে আমরা অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলতে পারি। তাহলে একে আমরা কি বলতে পারি, অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলতে পারি। তাহলে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বললাম, আবার অ্যান্টি কিটোজেনিক হরমোন, অর্থাৎ এটা হচ্ছে ইনসুলিনের কাজগুলো বা ফাংশনগুলো আমরা দেখে নিলাম। আরেকটা দেখা রয়েছে সোমাটোস্ট্যাটিন রয়েছে। এটা কোথা থেকে ক্ষরিত হচ্ছে না, এটা হচ্ছে তোমার অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে কি হচ্ছে, সোমাটোস্ট্যাটিন ক্ষরণ হয়। এর তাহলে কাজ কি স্যার, এরা তো দুজন বিপরীত কাজ করছে, তাহলে সোমাটোস্ট্যাটিন কি করবে না, এ কি করছে, এই ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো যে হরমোন আছে, ইনসুলিন এবং গ্লুকাগন হরমোনের কি হচ্ছে, ক্ষরণ ক্রিয়াকে বাধা দান করে। অর্থাৎ এ কি করছে, ইনসুলিন এবং গ্লুকাগনের ক্ষেত্রে ইনহিবিটর হিসাবে কাজ করে। ইনসুলিন এবং গ্লুকাগনের ক্ষরণ ক্রিয়াকে বাধা দান করবে কি হচ্ছে, সোমাটোস্ট্যাটিন। ওকে, আশা করি এই 3টে বোঝা গেছে যে ইনসুলিন কাকে বললাম বা গ্লুকাগন কি আর হচ্ছে সোমাটোস্ট্যাটিন কি। ওকে, এবার নেক্সট দেখো আরেকটা যেটা কোশ্চেন আছে, যে রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইনসুলিন এবং গ্লুকাগনের যে এই যে ভূমিকা আমরা পড়লাম, এটা একটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলে, বা তোমাকে বলে দেয় যে ইনসুলিন এবং গ্লুকাগন যে পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে, অর্থাৎ আমি এক্ষুনি বললাম যে ইনসুলিন এবং গ্লুকাগন করছে বিপরীতমুখী, তাহলে এই যে বিপরীতমুখী ক্রিয়া করছে সেটা একটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে বলে। তাহলে তখন তোমরা কি করে দেখাবে, তাহলে ওই রেখাচিত্রটা একটু আমাদের দেখে নিতে হবে। দেখো যদি আমরা এখানে যদি বলি যে রক্তে কি হচ্ছে, শর্করার পরিমাণ আমরা বলতে পারি, রক্তে শর্করার পরিমাণ, শর্করা বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, গ্লুকোজকে বোঝাচ্ছি। তাহলে একটা পরিমাণ রক্তে শর্করার পরিমাণ আছে, অর্থাৎ গ্লুকোজ আছে। আমরা কোনো শর্করা জাতীয় বা অন্য কোনো খাবার খেলাম, অর্থাৎ খাদ্য গ্রহণ করলাম, তাহলে খাদ্য গ্রহণ যেই করলাম, তাহলে খাদ্য গ্রহণ করা হলো, করার পর কি হবে, খাদ্য গ্রহণ যেই করব তাহলে আমার শর্করার পরিমাণটা বেড়ে যাবে। যখনই শর্করার পরিমাণ বেড়ে যাবে তখন সেটাকে আমরা কি বলছি, পজিটিভ ফিডব্যাক বলতে পারি। বোঝা গেছে কি বললাম না, আমরা ধরে নাও এখানে কি হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ একটা নির্দিষ্ট আছে, তাহলে এই রক্তে শর্করার পরিমাণ রয়েছে, আমরা খাদ্য গ্রহণ করলাম, খাদ্য গ্রহণের ফলে এই রক্তে শর্করার পরিমাণটা বাড়লো, তখন সেটাকে আমরা কি বললাম, পজিটিভ ফিডব্যাক বললাম, অর্থাৎ শর্করার পরিমাণ বেড়েছে। তাহলে আমরা জানি রক্তে শর্করার পরিমাণ যখনই বাড়বে তখন কোন হরমোন ক্ষরিত হবে, তখন কি হচ্ছে, ইনসুলিন হরমোন ক্ষরিত হবে। তাহলে ওই ইনসুলিন হরমোন ক্ষরণ করে কি করবে, রক্তের শর্করার পরিমাণটাকে কমাবে, অর্থাৎ কি করবে, সে কি করবে, এই গ্লুকোজকে গ্লাইকোজেনে, গ্লুকোজকে কি করবে, গ্লাইকোজেনে রূপান্তরিত করবে, গ্লাইকোজেনে, গ্লুকোজকে কি করলো, গ্লাইকোজেনে রূপান্তরিত করলো। ওকে, তাহলে কি হলো, যখনই কি হচ্ছে শর্করার পরিমাণ বাড়লো, ইনসুলিন সঙ্গে সঙ্গে ক্ষরণ হয়ে কি করলো, এই গ্লুকোজকে কিসে করবে
গ্লাইকোজেনে কনভার্ট করে দিল। যখনই গ্লাইকোজেনে কনভার্ট করবে তখন কি হবে, তখন কি হচ্ছে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক হবে, রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ কি হলো, স্বাভাবিক হলো, শর্করার পরিমাণ কি হচ্ছে, স্বাভাবিক হলো। তাহলে এইভাবে কি হচ্ছে, ইনসুলিন কি হচ্ছে, শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করছে। দেখো একটা আমরা বলতে পারি, তাহলে দেখো শর্করার পরিমাণ যা ছিল, খাদ্য গ্রহণ করলাম, তারপরে কি হচ্ছে বাড়লো, তখন তাকে পজিটিভ ফিডব্যাক বললাম, সঙ্গে সঙ্গে ইনসুলিন হরমোন ক্ষরণ হলো, সে কি করছে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে আবার রক্তের পরিমাণ যেমন ছিল স্বাভাবিক করে দিল। তাহলে এটা কার কাজ হলো, তাহলে এটা ইনসুলিনের ক্ষেত্রে আমরা বললাম। সেম বলেছে ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীত ক্রিয়া করে। তাহলে বিপরীত ক্রিয়া কি করে করছে এখানে দেখো, তাহলে আমি এখান থেকে বলতে পারি, তাহলে এখানে খাদ্য গ্রহণ করেছিলাম, আমরা এখানে বললাম কায়িক পরিশ্রম করার পর, কায়িক পরিশ্রম করার পর, পরিশ্রম যখন করলাম, কায়িক পরিশ্রম করার পরে কি হবে, তোমার রক্তে শর্করার পরিমাণটা কি হবে, স্বাভাবিকভাবে এখানে বেড়েছিল, তাহলে এখানে কি হবে, কমবে। তাহলে আমরা বলতে পারি এটা কি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, আমরা বলতে পারি নেগেটিভ ফিডব্যাক। তাহলে একে আমরা কি বললাম, নেগেটিভ ফিডব্যাক বললাম। সেম দেখো এক্ষেত্রে পজিটিভ বলেছিলাম, এক্ষেত্রে আমরা কি বললাম, নেগেটিভ ফিডব্যাক করলাম। তাহলে এখানে কে ক্ষরণ হয়েছিল, ইনসুলিন হয়েছিল, তাহলে এখানে আমরা কি করব, সেম গ্লুকাগন ক্ষরণ হবে। গ্লুকাগন ক্ষরণ হলে সে কি করবে, এখানে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করেছিল, এ কি করবে, সেই গ্লাইকোজেনকে কিসে করবে না, গ্লুকোজে রূপান্তরিত করবে, গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করলো, রূপান্তরিত করার পরে তাহলে কি হবে, আবার রক্তটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তাহলে এইভাবে কি হচ্ছে, ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে, সেটা একটা রেখাচিত্রের সাহায্যে আমাকে দেখাতে হবে। তাহলে এরা পরস্পর কি করছে না, বিপরীতমুখী ক্রিয়া করছে, পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে। এটা রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করতে দেয়, এই জন্য এটা একটু ভালো করে দেখে রাখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে প্রত্যেকের। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে কিন্তু জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ঠিক আছে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।